প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় জিবিএস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাজমুল হক ১৯৮০ সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, জিবিএস এই রোগটি আসলে কি? জিবিএস আসলে এটি একটা ছোট টার্ম। এটি মানে হচ্ছে গুয়েন-বারি সিনড্রোম বা অনেকে গুলেন-বারি সিনড্রোম বলে। এটা একটা সিনড্রোমিক প্রেজেন্টেশন। এটা হয় যে রোগীর হঠাৎ করে একটু ইনফেকশনের পরে, যে কোনো একটু শ্বাসকষ্ট বা একটু জ্বর বা অনেক সময় ভ্যাকসিনেশনের পরে হঠাৎ করে দেখা যায় যে তার পা অবশ হয়ে যায়। অনেক সময় পায়ের পরে হাত অবশ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট বা খেতে না পারা, এই সমস্যাগুলো আসে। এই যে হঠাৎ করে পা অবশ হয়ে যায়, অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস, মানে হঠাৎ করে তার হাত পা অবশ হয়ে যায় এবং ইট ইজ ইমিউন মেডিয়েটেড, মানে তার যে আগের যে ইনফেকশন হয়েছে সেই ইনফেকশনের এগেনিস্টে তার বডি রেসপন্স করে এটি হয়। এবং এই হাত পা যে অবশ হয়ে যায়, এখানে কিন্তু সেন্সরি কোনো ইনভলভমেন্ট থাকে না, রোগীর কোনো হাত পা ঝিনঝিন করে না। রোগী হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে যায় তার পা দুটো অবশ। সাধারণত এটি নিচ থেকে হয়, প্রথমে পা অবশ হয়, পরে হাত অবশ হয়, কিছু কিছু ক্ষেত্রে মুখও অবশ হয়ে যেতে পারে এবং রোগীর খাওয়া এবং শ্বাস নেওয়াও খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে। স্যার, জিবিএস কি কি লক্ষণ এবং উপসর্গ? এটি কি একেবারে আকস্মিকভাবে শুরু হয়? জিবিএস সাধারণত অ্যাকিউট, খুব আকস্মিকভাবে শুরু হয়। তবে সাধারণত এটি সাব-অ্যাকিউট প্রেজেন্টেশন হতে পারে। প্রথম দিকে দেখা যায় যে রোগীর পাটা একটু দুর্বল, কিন্তু উইদিন 24 আওয়ার্স টু 72 আওয়ার্স এটা পুরোপুরি রূপে চলে আসে। অনেক সময় দেখা যায় পায়ের নিচের অংশ একটু দুর্বল, কিছু 6 থেকে 8 ঘন্টার মধ্যে পুরো পা অবশ হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে দেখা যায় তার হাত অবশ এবং অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অনেক সময় রোগী মারাও যেতে পারে। স্যার, কি কি কারণে হচ্ছে জিবিএস? জিবিএস আসলে অটোইমিউন ডিজিজ। যে কোনো একটি জীবাণুর এগেনস্টে আপনার বডি নিজেই রেসপন্স করে। বডি ওই জীবাণুর এগেনস্টে রেসপন্স করার কারণে ইমিউন মেডিয়েটরে তার মাসেলগুলো উইক হয়ে যায়। এই কারণগুলো আসলে ইনফেকশন, অনেক সময় পেটের কিছু ইনফেকশন যেমন পাতলা পায়খানা, অনেক সময় শ্বাসকষ্ট, রেসপিরেটরি একটা ইনফেকশন, অনেক সময় ভ্যাকসিনেশন। আমরা কোভিডের সময় কোভিড ভ্যাকসিনেশনের পরেও প্রচুর জিবিএস রোগী পেয়েছি। স্যার, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? জিবিএস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। যখনই আপনার এরকম একটু জ্বর বা ভ্যাকসিনের পরে আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছেন আপনার পা নাড়তে পারছেন না, আপনি তো আর জানেন না যে আপনার জিবিএস হয়েছে। দেরি না করে দ্রুত নিউরোলজি হাসপাতাল অথবা নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে যাওয়া উচিত। ডাক্তার প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করবে যে আপনার জিবিএস হয়েছে কিনা। অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেমন পটাশিয়াম কমে যাওয়া, অনেক সময় বমি বা পাতলা পায়খানার কারণে কিন্তু আমাদের পটাশিয়াম কমে যায়, সোডিয়াম কমে যায়। এটি কিন্তু অনেক সময় একদম জিবিএস এর মতো করে প্রেজেন্ট করে। রোগী এবং রোগীর ডক্টর রিলেটিভরা আমাদেরকে এসে বলে যে আমার রোগী জিবিএস হয়েছে, অথচ আমরা পরীক্ষা করে দেখি তার জিবিএস হয়নি, পটাশিয়াম কমে গেছে। সুতরাং ডাক্তার পরীক্ষা করে নির্ধারণ করবে আপনার জিবিএস হয়েছে কিনা। আপনি যখন দেখছেন যে আপনার পা নাড়তে পারছেন না, হাত নাড়তে পারছেন না, দেরি না করে দ্রুত ডাক্তারের তত্ত্বাবধানে চলে যান। স্যার, কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে এই জিবিএস শনাক্তকরণে? জিবিএস শনাক্তকরণে আসলে কয়েকটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাথমিকভাবে আমি যেটি সবসময় বলে থাকি, রোগীর হিস্ট্রি এবং রোগীর যে এক্সামিনেশন ফাইন্ডিং, ডাক্তার রোগীকে দেখে যে তার হঠাৎ করে একটা জ্বরের পরে বা ভ্যাকসিনের পরে হঠাৎ করে ঘুম থেকে উঠে সে দেখছে যে পা নাড়তে পারছে না, এই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এবং ডাক্তার এক্সামিন করে, যেমন জিবিএসে আমরা নিউরোলজিস্টরা একটা জার্ট দেখি, জার্টগুলো প্রায় ডিমিনিশ থাকে। এই যে জার্টটা ডিমিনিশ, এটা একটা কার্ডিনাল ফিচার। তো রুগী এক্সামিন করে ডাক্তার কিন্তু মোটামুটি একটা ধারণা করে ফেলে তার জিবিএস কিনা। এরপরে ইলেকট্রোফিজিওলজি নামক একটি পরীক্ষা আছে, যেটা NCS বা নার্ভ কন্ডাকশন স্টাডি বলে। এই পরীক্ষা করলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কনফার্ম করতে পারি তার জিবিএস কিনা। কিছু কিছু ক্ষেত্রে পিঠের মেরুদণ্ডের যে রস, CSF, এই CSF পরীক্ষা করলেও জিবিএস কিনা এটা ধারণা করা যেতে পারে। জিবিএস শনাক্তকরণের পর আপনারা আসলে রোগীদের কিভাবে কাউন্সিলিং করে থাকেন এবং পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের কিভাবে কাউন্সিলিং করে থাকেন? কারণ অন্যান্য রোগের সাথে এটির আসলে কিছু কিছু ক্ষেত্রে মিল রয়েছে। জিবিএস এর আসলে সবচেয়ে কমনেস্ট যে ভেরিয়েন্টগুলো, যেমন হচ্ছে AIDP বা আমান, এগুলো 86% ক্ষেত্রে, 86% বা এর একটু কম বেশি হতে পারে ভ্যারাইটি অনুযায়ী, কোনো ট্রিটমেন্টই লাগে না, জাস্ট অবজারভেশন এবং কাউন্সিলিং অ্যান্ড ফিজিওথেরাপি। রোগী কিন্তু স্পন্টেনিয়াস রিকভারি করে।
আমাদের টার্গেট হচ্ছে সেই 40% রোগী যারা খারাপ হয়ে যায়। এরা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় কিন্তু শ্বাসকষ্টের কারণে। যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন তাকে অ্যাসিস্টেড ডিভাইস, মানে আপনি তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন অথবা তাকে হচ্ছে টিপিস, তাকে অ্যাসিস্টেড ডিভাইসটা দিতে পারলে রোগী কিন্তু জিবিএস এর বেশিরভাগ রোগী 14 থেকে 21 দিনের মধ্যে স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। কিন্তু রোগীকে অবজার্ভ করা বা ভর্তি রাখার গুরুত্ব হচ্ছে ওই 14% রোগী যাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আইভিআইজি বা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিলিন নামক একটি ওষুধ আছে যেটি দিলে রোগী খুব ড্রামাটিক্যালি রেসপন্স করে সুস্থ হয়ে যেতে পারে। তবে আমাদের গুরুত্ব হচ্ছে ওই 14% রোগী যাদের শ্বাসকষ্ট হতে পারে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে ওই প্লাজমাফেরেসিস বা আইভিআইজি ওষুধটা দেওয়া, তাদেরকে শ্বাসের জন্য অ্যাসিস্টেড ডিভাইস দেওয়া। ওই রোগীগুলোকে সেবা দেওয়াটার জন্য আমাদেরকে সব রোগীকে কিন্তু অবজারভেশন বা ম্যানেজমেন্টে রাখতে হবে। স্যার, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে জিবিএস রোগী যারা রয়েছেন অনেকে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না কিংবা আসলে হাসপাতালে শরণাপন্ন হচ্ছেন না। পরবর্তী সময় যারা আসলে চিকিৎসকের কাছে যাচ্ছেন না, কি কি জটিলতার সম্মুখীন তারা হতে পারেন? আসলে জিবিএস রোগীর সকল জিবিএস রোগীর হাসপাতালে যাওয়া উচিত, কারণ কোন জিবিএস যে শ্বাসকষ্টের টার্ন নেবে এটা বলা খুব ডিফিকাল্ট। এবং একবার যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সে বাসায় বসে এটাকে ম্যানেজ করা এবং তখন হাসপাতালে নিয়ে আসলে আমাদের জন্য ম্যানেজ করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। প্রায়শই জিবিএস রোগীরা আমরা দেখি যে শ্বাসকষ্ট হয় না কিন্তু ঢোক গিলার সমস্যা থাকে। সেই অবস্থায় সে খেতে গিয়ে অ্যাসপিরেশন বা শ্বাসকষ্ট, খাদ্যগুলো শ্বাসনালীতে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। জিবিএস রোগীদের অনেক সময় আমরা দেখি যে তার হাত পায়ের যে দুর্বলতা এটা এত পারসিস্টেন্ট থেকে যায় যে পরবর্তী জীবনে তার হাঁটা চলাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং কোনো জিবিএস রোগীরই কিন্তু চিকিৎসকের বাহিরে থাকা উচিত না। বর্তমান সরকারের আমলে অনেক সরকারি হাসপাতাল আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আছে, সেবা দেওয়ার জন্য কিন্তু সকল লেভেলের ডক্টর এবং হসপিটাল অ্যাভেলেবেল, শুধু সেবা নেওয়ার মানসিকতা থাকতে হবে। স্যার, জিবিএস এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমরা একটু বিস্তারিতভাবে আপনার কাছে জানতে চাই। জিবিএস এর চিকিৎসাকে আমরা সাধারণত 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কাউন্সেলিং। রোগীকে বুঝতে হবে যে এটি একটি ইমিউন মেডিটেড, মানে তার বডি নিজেই একটা জীবাণুর বিরুদ্ধে রেসপন্স করে, তার এই উইকনেস হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ সুস্থ হয়ে যায়। রোগীকে আশ্বস্ত করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে যায় এবং যারা সুস্থ হয়ে যায় তারা কমপ্লিট রিকভারি হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কাউন্সেলিং হচ্ছে কিছু কিছু রোগীর এই রোগটা পা এবং হাত থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে তখন তাদেরকে যদি ইনটিউবেশন বা মেশিনে না দেওয়া হয় বা লাইফ সাপোর্টে না দেওয়া হয়, তখন অ্যাসিস্টেড ভেন্টিলেশন যেটা অ্যাসিস্টেড ভেন্টিলেশনে না দেওয়া হয় তখন তাকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। সুতরাং খারাপ হয়ে যেতে পারে এই রোগীদেরকে আমাদেরকে ভর্তি রাখতে হবে এবং সবসময় মনিটরিংয়ে রাখতে হবে। আমরা কিছু ক্যাটাগরাইজ করছি, কিছু বায়োমার্কার এবং কিছু এক্সামিনেশন ফাইন্ডিং থেকে আমরা ধারণা করতে পারি কোন রোগীগুলো খারাপ হয়ে যাবে। সেই রোগীগুলোকে আমরা আইভিআইজি বা ইন্ট্রাভেনাস শিরায় প্রদানকৃত ইমিউনোগ্লোবিলিন নামক এক ধরনের ওষুধ দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে কিছু কম দামি প্লাজমাফেরেসিস বা ব্লাডকে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার তার শরীরেই দিয়ে দেওয়া এই প্লাজমাফেরেসিসও দিয়ে থাকি। এই প্লাজমাফেরেসিস এবং ইমিউনোগ্লোবিলিন কিন্তু রোগীকে অনেক সুস্থ করে ফেলে অনেক ক্ষেত্রে। এবং আমরা এমন অনেক রোগী দেখেছি, আমি আমার জীবনে দেখেছি প্লাজমাফেরেসিস বা আইভিআইজি দিয়ে বা অ্যাসিস্টেড ভেন্টিলেশন দিয়ে মৃত্যুর কাছাকাছি রোগী একেবারে সুস্থ হয়ে আমাদের হাসপাতাল থেকে গিয়েছে। স্যার, এটির নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কিনা বা কোনো বয়স সীমা আছে কিনা? জিবিএস সাধারণত ইয়াঙ্গার গ্রুপে বেশি হয়। এটার কারণ যত ইয়াং থাকবে তত ইমিউন রেসপন্স বেশি থাকবে। আচ্ছা, বাট নো এজ ইজ ইমিউন। যে কোনো এজেই কিন্তু জিবিএস হতে পারে। যত ইয়াঙ্গার এজ তত রিস্ক বেশি এবং তত সিভিয়ার রেসপন্স হয়। জিবিএস এর আসলে অনেকগুলো ভ্যারাইটি আছে। কিছু ভ্যারাইটিগুলোর আসলে রেসপন্স খুব খারাপ, এগুলো ডাক্তাররা দেখে এবং প্রয়োজনীয় পরীক্ষা করে ধারণা করে। তবে আবার বলছি বেশিরভাগ ভ্যারাইটি কিন্তু কমপ্লিট রিকভারি হয়। স্যার, ইমিউনোগ্লোবিলিন প্লাজমা এক্সচেঞ্জের ভূমিকা কতদিন পাবে সেটির কোনো নির্দিষ্ট পরিসীমা রয়েছে কিনা, নাকি এটা আসলে রোগীর অবস্থার উপর নির্ভর করবে? সাধারণত একটা প্রোটোকল আমরা মেনটেন করি। ইমিউনোগ্লোবিলিন আমরা সাধারণত 5 দিন দিয়ে থাকি। প্লাজমাফেরেসিস আমরা 5 to 7 সাইকেল দিয়ে থাকি। এটি হচ্ছে, তবে ডক্টর রোগীর পরিস্থিতির উপর ভিত্তি করে এটিকে সময়সীমায় কিছুটা বাড়াতে পারে। তবে সাধারণত আইভিআইজি 5 দিন এবং প্লাজমাফেরেসিস 5 থেকে 7 দিন দিয়ে থাকি আমরা। জিবিএস রোগীর ক্ষেত্রে পুনরায় এই সমস্যাটি আবার দেখা দিতে পারে কিনা? আপ টু 7% ক্ষেত্রে জিবিএস রিকারেন্ট হতে পারে। তবে আমরা বলে থাকি যে জিবিএস যদি রিকারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এটা জিবিএস না হয়ে সিআইডিপি নামক আরেকটি রোগ হওয়ার সম্ভাবনা আছে। আমরা বলবো যে জিবিএস রোগী সুস্থ হওয়ার পর যদি আবার হয় আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার সিদ্ধান্ত নেবে যে আপনার এটি কী হয়েছে। সেক্ষেত্রে আসলে জিবিএস রোগী ইমিউনোগ্লোবিলিন কিংবা প্লাজমা এক্সচেঞ্জের মাধ্যমে সুস্থ হবার পর পরবর্তী সময় আবার এই রোগটি হতে পারে কিনা? আবার এই রোগটি হতে পারে। আপ টু 5 to 7% ক্ষেত্রে জিবিএস রিকারেন্ট হতে পারে।
তো জিবিএস যদি রিকারেন্ট হয় সেটি নির্ধারণ করার দায়িত্ব কিন্তু ডাক্তারের। অনেক সময় জিবিএস না হয় এটা সিএডিপি নামক আরেকটা রোগও হতে পারে। আমি বলবো যে জিবিএস রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পরে সে যদি আবার উইকনেস ফিল করে, অপেক্ষা না করে সে ডাক্তারের পরামর্শ নিক, ডাক্তার নির্ধারণ করুক যে এটা আবার জিবিএস হয়েছে কিনা নাকি অন্য কোনো রোগ হয়েছে। জিবিএস এর ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? জিবিএস রোগীর সুস্থ হওয়ার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অসাধারণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপির ভূমিকা, আমরা বলি যে জিবিএস রোগীর যে উইকনেস এটা ইমপ্রুভ করার ক্ষেত্রে আপ টু 1/3 পর্যন্ত ভূমিকা কিন্তু ফিজিওথেরাপির। এফেক্টিভ ফিজিওথেরাপি রোগীকে একদম স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারে। সুতরাং ফিজিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে ফার্স্ট অফ অল ফিজিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। ফিজিয়াট্রিস্ট যেই ফিজিওথেরাপি তাকে লিখে দিবে তাকে সেই ফিজিওথেরাপিগুলো ফিজিওথেরাপিস্ট দিয়ে নিতে হবে। আমাদের দেশের রোগীরা যেটা ভুল করে সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে চলে যায়, কিন্তু ফিজিয়াট্রিস্টের রিকমেন্ডেশন ছাড়া যদি ফিজিওথেরাপিস্টের কাছে যায় তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। স্যার, জিবিএস রোগীদের ক্ষেত্রে আসলে ফলো আপের গুরুত্ব রয়েছে কিনা? অবশ্যই গুরুত্ব রয়েছে। জিবিএস রোগীদের যে মাসেল উইকনেস, যার যে কমপ্লেনগুলো আছে, এই কমপ্লেনগুলো কতটা উন্নতি হলো, অনেক সময় কিছু উন্নতি না হলে আমরা অকুপেশনাল থেরাপি দিই। একটা রোগীর হাতের উইকনেস রয়ে গেল, তাকে আমরা একটা লম্বা ব্রাশ বানাই দিই, তাহলে কি রোগী একেবারে বসে না থাকে নিজের ব্রাশটা নিজেই করতে পারে। অনেক সময় কমপ্লিট রিকভারি হলো না, তাকে আমরা এমন একটা লাঠি দিই 4 হুইলার, সেটা দিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে পারে। সুতরাং ফলো আপগুলো আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে রোগীর উন্নতি কেমন হচ্ছে, কোনো কমপ্লিকেশন রয়ে গেল কিনা। যদি কমপ্লিকেশন থেকে থাকে সেই কমপ্লিকেশনগুলো ট্রিটমেন্ট করতে হবে। কমপ্লিকেশনগুলো কতটা উন্নতি হলো সেগুলো কিন্তু আমাদেরকে ফলো আপে দেখতে হবে অবশ্যই। নিশ্চয়ই। সেক্ষেত্রে এই যে জিবিএস রোগীদের ক্ষেত্রে আপনি জটিলতা বা কমপ্লিকেশনসের কথা বলছিলেন, সেগুলো কি রয়েছে? ফার্স্ট কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে যে রোগীর উইকনেস থেকে যায়। সেই উইকনেস থেকে পায়ের শিরায় বন্ধ হয়ে ডিভিটি নামক, ডিপ ভেনাস থ্রম্বোসিস নামক এক ধরনের রোগ হতে পারে। পায়ের শিরাগুলো ব্লক হয়ে যায়, যেহেতু তার পা মুভমেন্ট করে না, নর্মাল মুভমেন্ট না থাকলে শিরা ব্লক হয়ে যেতে পারে। এই যে পায়ের শিরা ব্লক হয়ে যাওয়া, এই ব্লকেজটা অনেক সময় হার্টে গিয়ে বা লাংসে গিয়ে পালমোনারি এম্বোলিজম হয়ে ওটা জীবন মৃত্যুর মাঝামাঝি চলে যেতে পারে। জিবিএস রোগীদের অনেক সময় ডেবিলিটেডভাবে শুয়ে থাকে, এই জন্য পিঠে ঘা হয়ে থাকা, বেড সোর হতে পারে। জিবিএস রোগীদের অনেক সময় আমরা করি কি, ওয়াশরুমে নেওয়ার ডিফিকাল্টিজের কারণে আমরা অনেক সময় ক্যাথেটার করে দিই, সেই থেকে প্রস্রাবে ইনফেকশন হয়ে যায়। অনেক সময় তার হাত পা নড়াচড়া না করার কারণে ফ্রোজেন শোল্ডার, জয়েন্ট কন্ট্রাকচার, এগুলোই হচ্ছে জিবিএস এর প্রবলেম। এগুলো যদি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে, হয়ে গেলে ওটার ট্রিটমেন্ট এবং ফিজিওথেরাপি থেকে সেখান থেকে রোগীকে আবার সুস্থ করে আনতে হবে। স্যার, কাউন্সিলিং এর বিষয় যেটি আসলে জিবিএস এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি নিয়ে একটু জানবো আমরা আপনার কাছ থেকে। জিবিএস এর ক্ষেত্রে কাউন্সিলিং এর গুরুত্ব অপরিসীম। প্রথম যে কাউন্সিলিং আমাদেরকে করতে হবে যে এইটি একটি অটোইমিউন ডিজিজ এবং আপ টু 86%, মানে প্রায় 86% ক্ষেত্রে এটি ভালো হয়ে যেতে পারে। সেকেন্ড কাউন্সিলিং হচ্ছে কি, আমাদেরকে রোগীকে অবজারভেশনে রাখতে হবে রোগীর শ্বাসকষ্ট শুরু হচ্ছে কিনা। শ্বাসকষ্ট শুরু হলে হয়তো দামি কিছু ওষুধ আমাদের লাগতে পারে। 3 নম্বর, আমাদের ক্ষেত্রে রোগীকে দেখতে হবে যে রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও রোগীর লং টাইম ফিজিওথেরাপি এবং ফলো আপ লাগতে পারে। স্যার, এইচডিইউ সাপোর্ট কিংবা আইসিইউ সাপোর্ট জিবিএস রোগীদের ক্ষেত্রে আসলে কখন প্রয়োজন হয়, সেই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জিবিএস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বিয়ের দাওয়াত বা বন্ধুবান্ধবের আড্ডা, যে কোনো অনুষ্ঠানে আমরা যখন কোনো মজার খাবার খাওয়ার পরই অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়ার প্রবলেম হয়, তখনই কিন্তু সেই সুন্দর সময়টাকে আমরা উপভোগ করতে পারি না। তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের এই শারীরিক সমস্যা দূর করার সময় কিন্তু চলে এসেছে। যে কোনো শারীরিক সমস্যাই কিন্তু আমাদের শরীরে ভালো কিছু বয়ে নিয়ে আসে না, বরঞ্চ সেটা বয়ে বেড়ালে পরবর্তী সময় অন্যান্য অসুখ বড় করে দেখার সম্ভাবনা চলে আসে। চলুন জেনে নেওয়া যাক কি কি পন্থা অবলম্বন করলে এবং কি কি খাবার খেলে আমাদের এই যে অ্যাসিডিটির সমস্যা সেটা দূর হয়ে যাবে। অ্যাসিডিটির সাথে রিলেটেড কিন্তু হচ্ছে কোন সময় আপনি খাবার খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা কর্মজীবী বা বাইরে কাজ করি তাদের কিন্তু নির্দিষ্ট খাবার সময় থাকে না। সো এদের জন্য কিন্তু বেশি সমস্যা হয় যে বাইরের যে কোনো ভাজা পোড়া খাবার খাওয়ার সাথে সাথেই কিন্তু বা মশলা জাতীয় খাবার খাওয়ার সাথে সাথেই বুক জ্বালা পড়া শুরু করে এবং সারাটা দিন নষ্ট হয়ে যায়। এর জন্য যেটা করতে হবে যে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু 2 গ্লাস পানি খেয়ে ফেলবেন। এর মানে আপনার বডিটা কিন্তু তখন আপনার হরমোনাল যেসব কাজকর্ম আছে এবং মেটাবলিজম পাওয়ার সেটা শুরু হয়ে যাবে এবং ব্রেনে সিগন্যাল যাবে যে আমার বডি এখন শুরু হয়েছে সারাদিন কাজ করার জন্য, আমি এখন তৈরি।
এবং অন্যান্য সময় খেয়াল করতে হবে যে খাবার খাওয়ার গ্যাপটা 3 ঘন্টার বেশি কিন্তু করা যাবে না। আপনি বাইরে থাকেন বা ঘরে বা অফিসে যে কোনো কাজই থাকেন না কেন, আপনার পকেটে যে কোনো কিছু আপনার রেখে দিতে হবে। সেটা হতে পারে বাদাম, হতে পারে বিস্কিটের একটা প্যাকেট বা 2টা খেজুর। যে কোনো খাবার খেয়ে যদি আপনি পানি খান তাহলে কিন্তু আর সমস্যা হবে না। যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই কিন্তু পানি খাওয়ার প্রবণতা আমাদের বেশি দেখা যায়। এই পানি খাওয়া কিন্তু সাথে সাথে যাবে না, কারণ আমাদের খাবারটাকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইমগুলো আমাদের পেটে থাকে বা এই সেল যেটা থাকে সেটা কিন্তু পানির সাথে ডাইলুট হয়ে পাতলা হয়ে যায়। সো খাবারটা ঠিকমতো হজম হয় না। এর জন্য যেটা করতে হবে, খাবার খাওয়ার পরে আমাদের নির্দিষ্ট 20 থেকে 25 মিনিট একটু সময় দিতে হবে যে 1 গ্লাস পানি খাওয়ার জন্য, কিন্তু সাথে সাথে আপনি মুখ পরিষ্কারের জন্য 1 থেকে 2 সিপ পানি খেতে পারেন। খেয়াল রাখতে হবে পানি কিন্তু অ্যাসিডিটি দূর করার একদম মহা ঔষধ হিসেবে কাজ করে। অনেকেই ভাবছেন কিভাবে, কারণ আমাদের পেটটা যখন খালি থাকে এবং ওই সময় যখন আমরা খাবারটা খাচ্ছি না তখন কি হয়, আমাদের হজমকারী যে অ্যাসিডটা আছে এই সেল সেটা কিন্তু আমাদের স্টমাকে নিঃসরিত হয়। সেই সময় যখন সে খাবার পাচ্ছে না স্টমাকে, সেটা একটা গ্যাস তৈরি হয়। আপনি যখন বাইরে থাকছেন কোনোভাবেই আপনার খাবার খাওয়া সম্ভব হচ্ছে না, অন্তত পানিটার সাথে থাকে, তখন আপনি ঢকঢক করে আপনি কিন্তু পানিটা খেয়ে ফেলতে পারেন 2 গ্লাস। তাহলে কিন্তু দেখবেন এই অ্যাসিডিটির প্রবলেমটা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ন্যাচারাল রেমেডি হিসেবে কাজ করবে। যারা অনেক দিন ধরে অ্যাসিডিটিতে ভুগছেন তারা সকালে উঠে কিন্তু আদা কুচি একটু লবণ দিয়ে চিবিয়ে খেতে পারেন, বা হালকা গরম পানির মধ্যে কিন্তু আদা দিয়ে আপনি খেতে পারেন। এটা কিন্তু ওষুধের মতো কাজ করবে। এর পাশাপাশি আপনি তুলসী পাতা খেতে পারেন। তুলসী পাতা হচ্ছে এমন একটি ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আমাদের পেটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে, শরীরটাকে টেম্পারেচারটা ব্যালেন্স করে। তো যে কোনোভাবেই আপনি যখন তুলসী পাতাটা, আপনি অনেকে কাঁচা খেতে পছন্দ করে না, বাট কাঁচা তুলসী পাতাটা খাওয়াই ভালো। যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু চায়ের মধ্যেও তুলসী পাতা দিয়ে খেতে পারেন, এটাও কিন্তু আপনার বডিতে কাজ করবে। আরেকটি বিষয় হচ্ছে দারচিনি। দারচিনি কিন্তু হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে কোনোভাবেই হচ্ছে অ্যাসিডিটি দূর হচ্ছে না, অনেক ধরনের ওষুধ খেয়ে যারা হচ্ছে নিরাশ হয়ে গেছে, তাদের জন্য আমার পরামর্শ থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আপনি দাঁত ব্রাশ না করে তখন যদি আদা এবং দারচিনি দিয়ে পানিটা ফুটিয়ে আপনি এটা রেগুলার খান, তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটির প্রবলেম একদমই দূর হয়ে যাবে। এটি একটি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এই 4টা উপায় আপনি যদি অবলম্বন করেন, যাদের দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে বা যারা এখনও অ্যাসিডিটির প্রবলেম ভুগছেন না, 2 ধরনের মানুষের জন্যই কিন্তু তাদের স্টমাকটাকে ঠিক রেখে, ঠান্ডা রেখে এবং সায়েন্টিফিকভাবে আপনি আপনার অ্যাসিডিটি দূর করতে পারবেন। স্যার, জিবিএস রোগীদের ক্ষেত্রে আসলে কখন এইচডিইউ বা আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয়? জিবিএস রোগীদের আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি যে কখন তার শ্বাসকষ্ট শুরু হবে। এগুলো কিছু মেজারমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো রোগী যদি ফু দিতে না পারে, তার যদি স্পাইরোমেট্রিতে দেখা যাচ্ছে তার টাইডাল ভলিউম বা তার রেসপম ভলিউম কমে যাচ্ছে, তখন আমরা ধারণা করতে পারি যে তার শ্বাসকষ্ট শুরু হতে পারে। সেক্ষেত্রে কিন্তু রোগীকে আর অপেক্ষা জেনারেল ওয়ার্ডে রাখা যাবে না, তাকে আইসিইউ বা এইচডিইউ বা নিউরো আইসিইউতে তাকে নিয়ে যেতে হবে। যে কোনো সময় তার সাপোর্ট লাগলে যেন আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন বা অ্যাসিস্টেড ভেন্টিলেশন তাকে আমরা এই সেবাটি দিতে পারি। এইচডিইউ এবং আইসিইউর আরেকটি গুরুত্ব হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা প্লাজমা ফেরেসিস বা প্লাজমা এক্সচেঞ্জটাও কিন্তু আমরা ওখানে করতে পারি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, জিবিএস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হিপ জয়েন্টে জন্মগতভাবে কিছু সমস্যা হয়, শৈশবে কিছু সমস্যা হয়, বাড়ন্ত বয়সে কিছু সমস্যা হয় বা কৈশোরে সমস্যা হয়, এবং একদম শেষ বয়সে হিপ জয়েন্টে কিছু সমস্যা হয়। আর সবচেয়ে বেশি যে হিপ জয়েন্টের সমস্যা হয়, যেটা আমি বলিনি, সেটা হলো আঘাতজনিত কারণে হিপে ফ্র্যাকচার এবং তার জটিলতা দেখা যায়। তো জন্মগতভাবে যে সমস্যাগুলো হয়, সেটা যে জন্মগতভাবে ডিসলোকেট হয়, জন্মগতভাবে তার যে অবস্থানটা থাকে সেটা সরে যাওয়া থাকে, যেটা বলে কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।